হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা অবশ্যই আগামীকালের মার্কেটে কোন কোন নিউজগুলো ইম্প্যাক্ট ফেলতে চলেছে এবং এই সপ্তাহের মার্কেটের জন্য কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া নিফটির মধ্যে আমরা কোন রেঞ্জটা দেখছি এবং স্ট্রেট অফ হরমুজে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই আমরা স্ট্রেট অফ হরমুজের মধ্যে এই মুহূর্তে কি কি সিচুয়েশনস চলছে, পরিস্থিতিটা কোন জায়গায় এবং আগামী দিনে পরিস্থিতি কোন জায়গায় যেতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ফার্স্টে ডিসকাশনটা করব। তো এখানে যে পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে স্ট্রেট অফ হরমুজের একটা পিকচার। ওকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই পোর্শনটা হচ্ছে ইরানের পোর্শন, এই দিকটা ওমানের পোর্শন এবং এই পার্টটা হচ্ছে ইউএই। অর্থাৎ এই যে এরিয়াটা, এটাকে আমরা আমাদের বলা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এখন যেটা বিষয়, এখানে যে সমস্যাটা বর্তমান দিনে তৈরি হয়েছে বা যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এর আগে ইরান এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাকে ব্লক করে রেখে দিয়েছিল, রাইট? এই যে পোর্শনটা, তো এই পোর্শনটা ব্লক করে রাখার জন্য যেটা মেন সমস্যা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে এই ইউএই পার্টের এই যে এরিয়াগুলো, এই জায়গাটা হচ্ছে একটু পাথুরে এরিয়া এবং অর্থাৎ ডেপথ খুব কম আছে, যে কারণে আপনি দেখবেন ইউএইতে প্রচুর পরিমাণে সমুদ্রের ওপরই প্রচুর আর্কিটেকচার বানানো হয়। এই জায়গাগুলোর ডেপথটা অনেকটা কম, তো সেই কারণে যে জাহাজগুলো যায় সেই জাহাজগুলোকে অনেকটা ইরান ঘেঁষে আসতে হয়। তো এর প্রভাবে কি হচ্ছিল, এর প্রভাবে তারা এই জায়গাগুলোতে ব্লক করে দিচ্ছিল এবং ব্লক করার জন্য জাহাজগুলো কিন্তু যেতে পারছিল না। পরবর্তীকালে ইউএই কিছু প্ল্যানিং করে এবং তারা একটা জিনিস করে, সেটা হচ্ছে যে এই সমস্ত জায়গায় যে অয়েল ট্যাঙ্কার আছে সেখান থেকে পাইপের থ্রুতে তারা অয়েলটাকেই ফুজিয়ারার কাছে নিয়ে চলে আসে। এই ফুজিয়ারার যে এরিয়াটা রয়েছে সেই অবধি তারা পাইপ বিছিয়ে দেয়, অয়েল পাইপ লাইন আছে এবং ফুজিয়ারা থেকে সমস্ত অয়েলটা তারা এক্সপোর্ট করার প্ল্যানিং করেছিল। এবং পরবর্তীকালে যে সিনারিওটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই ফুজিয়ারার এরিয়াটার পরেও এই জায়গাতে একটা মাউন্ট মোরব্যাক বলে একটা পোর্শন রয়েছে ইরানের কাছে। ইরান এই মাউন্ট মোরব্যাক থেকে ফুজিয়ারা অবধি যতটা অবধি তারা পাইপলাইন নিয়ে আসছে এই পোর্শনটাকে টোটালি ব্লক করে দিয়েছে এবং তার সাথে এই দিকের এই পোর্শনটাকে তারা ব্লক করে দিয়েছে। এই যে এরিয়াটা অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের এই পোর্শনটাকে তারা ব্লক করে দিয়েছে, যার জন্য এখান থেকে কোনো অয়েল আর বেরোতে পারছে না এবং এটা একটা বিশাল বড় প্রবলেম বা ক্রাইসিস তৈরি করে দিয়েছে। এর আগে তারা এই পোর্শনটুকু দখল করেছিল, কিন্তু পরবর্তীকালে এই জায়গাটাকে অর্থাৎ ফুজিয়ারাকে নিয়ে তারা এই যে সিনারিওটা তৈরি করেছে, এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা সমস্যা তৈরি হতে চলেছে। এবং ইউএসএ তারা পরবর্তীকালে এই যে জায়গাটা এরকম জায়গা করে বা এই যে এরিয়াগুলো রয়েছে এই জায়গাগুলোতে ইউএসএ নিজের মিলিটারি বেস অর্থাৎ তারা এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে চাইছে। এখন যেটা সমস্যা এই সিনারিওজে সেটা হচ্ছে যে অয়েল প্রাইস এরপরে শুট আপ করতে চলেছে এবং তার সাথে সাথে ইরানের এই পদক্ষেপটার ফলে ইউকে থেকে শুরু করে ফ্রান্স এবং ইউএসএ প্রত্যেকের মধ্যেই একটা প্রবলেম আসতে শুরু করেছে। যদিও ইউএসএ ভাঙবে তবু মচকাবে, মচকাবে তবু ভাঙবে না, এরকম একটা কথা আছে। তো সেই রকমভাবেই ইউএসএ অ্যাকচুয়ালি চলছে, যে কারণে তারা বিভিন্ন রকমের শান্তি চুক্তি ইত্যাদি করার চেষ্টা করছে যাতে করে ইরান এই বিষয়টাকে কিছুটা হলেও খুলে দেয় এবং নেগোসিয়েশনের দরজাটা ওপেন করে। কিন্তু যেটা বর্তমান দিনের সমস্যা সেটা হচ্ছে যে ইরানও এরপর বুঝতে পারছে ইউকে এবং ফ্রান্স তারা ধীরে ধীরে ইনভলভ হচ্ছে পুরো যুদ্ধটায় এবং সেটা হলে বিষয়টা অনেক বেশি খারাপ সিচুয়েশনে যাবে। তো আজকেরই যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে একটা ইউএই জাহাজকে তারা এই এরিয়াটার মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাদেরকে পাস করতে দিয়েছে এলএনজি সহ, অর্থাৎ লিকুইডিফাইড নাইট্রোজেন যে রয়েছে লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি। তো সেই এলএনজি সহ তারা সমস্ত কিছু কিন্তু এই দিক দিয়ে পাস করতে দিয়েছে একটাকে এবং সেটার প্রভাবেই অনেকে মনে করছেন যে শান্তি চুক্তিটা হয়তো এরপরে হতে পারে। ইরানের দিক থেকে এটা একটা পজিটিভ নিউজ এলো।
তো এই যুদ্ধটা অ্যাকচুয়ালি অয়েল প্রাইসকে যেভাবে ডমিনেট করছে বা যেভাবে অয়েল প্রাইসের মধ্যে প্রত্যেক দিন আপস ডাউনস দেখছি, যার জন্য প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের মধ্যে পরিবর্তন আসছে এবং জটিলতাটা কোন জায়গায় সেটা আমি খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, তো সেই সিনারিওটাকে কেন্দ্র করে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম তাদের অবস্থা যথেষ্ট খারাপ এবং ফ্রান্স অর্থাৎ পুরো ইউরোপিয়ান রিজিয়নটার অবস্থা খারাপ, কারণ স্ট্রেট অফ হরমুজ যদি না খোলে, অয়েল যদি না যায়, তাহলে তাদের ক্ষেত্রে বড় প্রবলেম হতে চলেছে, কারণ গ্লোবাল সাপ্লাই চেনের জন্য এটা কিন্তু বেশ বড় রকমের প্রবলেম, সেটা প্রথম দিন থেকেই আমরা প্রত্যেকেই জানি। এনিওয়ে, তো সেই বিষয়টাকে কেন্দ্র করে যে জটিলতাটা তৈরি হয়েছে তাতে ইউকে এবং ফ্রান্স তারা দুজন মিলে এই ইন্টারন্যাশনাল শিপিং যাতে ঠিকঠাক হয় তার জন্য তারা কিন্তু এখানে ট্রুপ নামাচ্ছে এবং তার সাথে সাথে তাদের HMS ড্রাগন নামের একটা মিসাইল ধ্বংস করার যে মেশিনপত্র থাকে সেইগুলো মিসাইল ইন্টারসেপ্টর, তো সেইগুলো তারা এরপরে মিডিল ইস্ট ওয়ারেতে তারা নামাতে চলেছে। তো এই বিষয়টা কিন্তু আরও এসকালেট করার মতো জায়গায় যাচ্ছে যদি ইরানের তরফ থেকে বা ইউএসের তরফ থেকে এই দুই পক্ষ মিলে যদি পিস ডিল না করে, তাহলে এখানে কিন্তু এই ইনভলভমেন্টটা আমরা দেখতে পাবো এবং সেটা সিনারিওটাকে আরও অনেক বেশি জটিল করে তুলবে আগামী দিনের জন্য। তো এই বিষয়টাকে আমাদের ফোকাসে রাখতে হবে। মানডে মর্নিংয়ে আমরা ক্রুড অয়েল প্রাইস দেখব। যদি ক্রুড অয়েল প্রাইস প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের মার্কেটের মধ্যে একটা ডাউনওয়ার্ড টেন্ডেন্সি আসার প্রবাবিলিটি বেড়ে যাবে। আর ক্রুড অয়েল প্রাইস যদি ফিক্স থাকে তাহলে স্টক স্পেসিফিক এবং যে নিউজগুলো আমি বলছি এরপরে সেগুলোকে ধরে কাজ করার চেষ্টা করবেন। আই হোপ আপনি ওখান থেকে পয়সা বানিয়ে নিতে পারবেন। এনিওয়ে, IRGC অর্থাৎ ইরানের যে গ্রুপটা রয়েছে তাদেরও বক্তব্য তাই যে এখানে হেভি অ্যাসল্ট করা হচ্ছে আমাদেরকে ইউএসের যে সমস্ত অ্যাসেটগুলো রয়েছে সেগুলোর তরফ থেকে, অর্থাৎ ইউএসএ যে আর্মি ডিপ্লয় করেছে সেই সমস্ত কিছুর তরফ থেকে। তাই আমরা কিন্তু এর প্রত্যুত্তরে জবাব দেবো এবং আমাদের যে মিসাইল রয়েছে সেই মিসাইল কিন্তু পুরোপুরিভাবে রেডি রয়েছে এই যুদ্ধটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক এই সিনারিওটা কোন জায়গায় যায়। এই সিনারিওটা কিন্তু ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লিকার ইন্ডাস্ট্রির জন্য। তো লিকার ইন্ডাস্ট্রির জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, সেটা হচ্ছে পারনোট রিচার্ড অর্থাৎ চিভাস রিগাল বা এই টাইপের যে ব্র্যান্ডগুলো হয় সেই যে কোম্পানিটা রয়েছে তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যখন ব্যবসা করতে আসে তারা $24 মিলিয়ন কাছাকাছি তারা খরচা করে বিভিন্ন রকম বারে এবং বিভিন্ন রকম যে প্রিমিয়াম এরিয়াগুলো রয়েছে সেইগুলো তাদের যে র্যাক স্পেসটা থাকে সেই র্যাক স্পেসটাকে তারা নেওয়ার জন্য অর্থাৎ তাদের বিজনেসের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রিটেল যে সমস্ত ডিলাররা আছে তারা তারা এই বিষয়টার একটা অ্যাডভান্টেজ নেয় এবং এর ফলে কি হয়, অন্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু র্যাকের স্পেস পায় না, রাইট? অর্থাৎ ডিসপ্লে যেটা থাকে যেগুলো বার সেকশনের মধ্যে হয়। এটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা একটা মানে কম্পিটিশন কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা আছে CCI, তো সেই CCI এর মধ্যে একটা কেস হয়েছে এবং সেই কেসটার প্রভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগামী দিনে এই কেসটার উপর কেন্দ্র করে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই চিভাস রিগালকে হয়তো এই জিনিসটা থেকে পিছু হটতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, বিভিন্ন যে সমস্ত লিকার ব্র্যান্ডগুলো রয়েছে ইউনাইটেড স্পিরিট থেকে শুরু করে বাকি যত লিকার ব্র্যান্ড রয়েছে খৈতান, রেডিকো খৈতান, তো এই সমস্ত যে লিকার ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে চলেছে এবং এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা যদি আগামী দিনে তারা পায় কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ CCI-তে যে কেসটা হয়েছে তার প্রভাবে, সেই কারণে লিকার সেগমেন্টের জন্য এটা কিন্তু একটু স্লাইটলি হলেও পজিটিভ নিউজ। তো মানডে সকালে বা আগামী দিনের জন্য এই কেসটা যদি মানে পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট হয় তাহলে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই লিকার স্টকগুলোর মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির লিকার বানায় তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেবি
রিসেন্টলি একটা ছাড়পত্র দিয়েছে পিবি ফিনটেক অর্থাৎ পলিসি বাজারকে, এবং সেই ছাড়পত্রটা হচ্ছে যে ডেট মার্কেট যেটা রয়েছে সেই ডেট মার্কেটকে যাতে পাবলিকের কাছে অ্যাভেলেবেল করা যায়, তো সেই কারণে এই পিবি ফিনটেককে ব্রোকারেজ লাইসেন্স দেওয়া হয়েছে যাতে তারা এরপরে পলিসি বাজারের যে অ্যাপ আছে সেখানে ডেট ইনস্ট্রুমেন্ট তারা বিক্রি করতে পারে। তো এটা পলিসি বাজারের জন্য যথেষ্ট স্ট্রং এবং পজিটিভ একটা নিউজ। তো আগামী দিনের জন্য এই শেয়ারটাকেও আপনি আপনার ওয়াচ লিস্টে রাখবেন। আমি এটা বলছি না যে দুমদুম করে সকালবেলা থেকে ট্রেড করতে শুরু করে দেবেন আমার কথা শুনে, সেটা কিন্তু একদমই নয়। আমি ইম্পর্টেন্ট নিউজগুলো বলছি যেগুলো, এবং তার করসপন্ডিং যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর কথা বলছি। এগুলোকে আপনি ওয়াচ লিস্টে লাগিয়ে রাখবেন। আমার একটা ইন্ট্রাডে প্লেলিস্ট দেওয়া আছে, সেই জায়গাটাকে পড়বেন, পড়ে টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক এবং তার সাথেই নিউজ বেসড, এইগুলো হচ্ছে কোর সেক্টরের নিউজ যেগুলোর প্রভাবে স্টকের মধ্যে মুভমেন্ট আসে। তো সেই টাইপের মুভমেন্ট যদি আসে, যদি ভলিউম আসে, প্রাইস অ্যাকশন থাকে, যাই থাকুক না কেন, সেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে আপনার মতো করে ট্রেডটা বিল্ড আপ করতে হবে। আমি আপনাকে বাই সেল কোনো কিছুর রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট এরিয়াটা আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে এরিয়াটাকে ধরে আপনি ট্রেড করতে পারেন। এনিওয়ে, এরপরে আমরা আসছি নিফটির যে ওপেন ইন্টারেস্ট বা অপশন চেন সেই জায়গাটার দিকে, এবং নিফটির অপশন চেনে এই জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার। লাস্ট দিনেও আমি একই কথা বলেছিলাম যে 24,000 থেকে 25,000 এই যে রেঞ্জটা হয়েছে, এই রেঞ্জের মধ্যে এই উইকে থাকা উচিত। তার কারণ পরপর আমরা এখানে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, যদিও আপসাইড এর খুব ইন্ট্যাক্ট রয়েছে, অর্থাৎ উপরের দিকে প্রচুর রেজিস্ট্যান্স রয়েছে, ডাউন সাইডে অতটা স্ট্রং সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কেবলমাত্র 24,000 স্ট্রাইক প্রাইসটাতেই একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। তো সেই কারণে যদি আপনি ডাউন সাইড প্লে করতে চান বা যদি আপনি সেই টাইপের কোনো সেট আপ খুঁজে পান মার্কেটে, অবশ্যই 24,000 স্ট্রাইক প্রাইসে আপনি এখানে ওপেন ইন্টারেস্ট দেখার চেষ্টা করবেন। আর না হলে যদি আপসাইড দেখতে হয় তাহলে 25,000 স্ট্রাইক প্রাইসের আপনাকে ওপেন ইন্টারেস্টে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট দেখবেন। যদি চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আপনার ফেভারে থাকে তবেই আপনি এখানে অপশন বাইং বা অপশন সেলিং রিলেটেড ট্রেড করতে পারেন। তাছাড়া এই জায়গাটার মধ্যে আমরা একটা রেঞ্জ বাউন্ড স্টেট দেখতে পারি, এবং সেক্ষেত্রে কোনো ডাইরেকশনাল প্লে না করে নন ডাইরেকশনাল প্লে করলে ইট উইল বি ইজিয়ার টু মেক মানি। ওকে, আয়রন কন্ডোর বা এই টাইপের কোনো স্ট্র্যাটেজি যদি আপনি করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি পয়সা বানাতে পারবেন। এনিওয়ে, আমরা নেক্সট উইকের জন্য কতগুলো ইম্পর্টেন্ট ডেটা রয়েছে সেই ডেটাগুলো নিয়ে একটু কথা বলে নিই। টিউসডে আমাদের ইন্ডিয়ার সিপিআই ডেটা রিলিজ করছে, থার্সডে আমাদের WPI ইনফ্লেশন ডেটা রিলিজ করছে, এবং ফ্রাইডে আমাদের ফরেক্স রিজার্ভ ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা রিলিজ করছে। এই তিনটে ডেটা ইকোনমিক পার্সপেক্টিভ থেকে ভীষণ ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটটাকে এই সপ্তাহে ড্রাইভ করার জন্য বা কোনো ডাইরেকশনাল মুভমেন্ট হওয়ার জন্য ইকোনমিক পার্সপেক্টিভ থেকে আমাদের এই তিনটে ডেটার দিকে নজর রাখতে হবে। যদি আপনি এই তিনটে ডেটার দিকে নজর রাখতে পারেন তাহলে আপনি আগামী দিনে মুভমেন্টগুলো যেগুলো আছে সেগুলো টাইম, প্লেস এবং তার সাথে কিভাবে এই মুভমেন্টগুলো হচ্ছে সেগুলো আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।